সবাইকে আদাব ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের অনলাইন ক্লাস। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। ছোট শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয়বস্তু যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। গত ক্লাসে আমরা করেছিলাম 13 ও 14 নং প্রশ্ন, আর আজ করব 15 ও 16 নং প্রশ্ন সৃজনশীল পদ্ধতিতে। তাহলে চলো প্রথমেই 15 নং প্রশ্নের উদ্দীপকটি দেখে নেই। আমাদের উদ্দীপকে আছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। আমরা একটু উদ্দীপকটা বুঝে নেই। আমাদের উদ্দীপকে বলেছে 30 জন শিক্ষার্থী, তারা চাঁদা দিল বন্যায় ক্ষতিগ্রস্ত যারা তাদের জন্য। 30 জন চাঁদা দিয়েছে। কত চাঁদা দিয়েছে তা কিন্তু মোট কত টাকা হয়েছে তা কিন্তু আমরা জানি না। আমরা শুধু কি জানি, প্রত্যেকে 80 টাকা করে দিয়েছে, অর্থাৎ একজন 80 টাকা করে দিয়েছে। আর মোট শিক্ষার্থী আছে কতজন? 30 জন। এখন দেখো, 30 জন শিক্ষার্থী 80 টাকা করে চাঁদা দিয়েছে। এখন আমি কি 30 বার 80 80 80 80 এভাবে করে লিখে যোগ করতে পারবো কি? তাহলে আমাদের মোট কত চাঁদা হয়েছে বোঝার জন্য এটা কি সম্ভব? বলো, সম্ভব না। তাহলে আমরা কি করব? যোগের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করব। সেটা কি বলো তো? গুণ। আচ্ছা, এছাড়াও তোমরা কিভাবে বুঝে গেছো যে এটাই গুণ হবে সেটাও বলে দিচ্ছি। তোমরা কি জানো? একজন দেয় 80 টাকা, তাই না? যেহেতু প্রত্যেকে মানেই হচ্ছে একজন দেয় 80 টাকা, এইটা তুমি জানো। কিন্তু 30 জন দিলে পরে কত টাকা হয় সেইটা কিন্তু তুমি জানো না। তাহলে তুমি তো কমটা জানো, একজন দেয় 80 টাকা এটা জানো। তোমার কাছ থেকে বেশিটা জানতে চেয়েছে, আর যখন বেশিটা জানতে চায় তখন আমরা সেটা গুণ করে বের করে ফেলি না? তাহলে এইভাবেও আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কটা গুণ হবে। দেখি তাহলে ক নং প্রশ্নে কি বলেছে। ক নং প্রশ্নে বলেছে মোট চাঁদার পরিমাণ কত, অর্থাৎ সবাই চাঁদা দেওয়ার পরে মোট কত টাকা হয়েছে, মোট চাঁদার পরিমাণ কত। তাহলে এটা আমরা কিভাবে বের করছি? গুণ করে বের করছি। কি লিখব প্রথমে? তোমরা যা জানো তাই প্রথম লিখবে। একজনের কথা জানো, একজন শিক্ষার্থী চাঁদা দেয়, একজন শিক্ষার্থী চাঁদা দেয় 80 টাকা। একজন শিক্ষার্থী চাঁদা দেয় 80 টাকা। আর এখন আমাদের শিক্ষার্থী হচ্ছে 30 জন। তাহলে 30 জন শিক্ষার্থী চাঁদা দেয় 80 গুণ 30 টাকা। এখন এটা আমরা কিভাবে বের করব গুণ করে? একটু রাফ করে নেই। 80কে 30 দিয়ে গুণ করব। গুণ করার নিয়ম হচ্ছে নিচের সংখ্যাগুলো দিয়ে উপরের প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে আগে আমরা কোন সংখ্যাটা দিয়ে গুণ করব? 0 দিয়ে। 0 দিয়ে উপরের এই দুইটা সংখ্যাকেই গুণ করতে হবে। তাহলে 0 0 0, 8 0 তাও 0। আমাদের 0 দিয়ে গুণ করা শেষ, তাই আমরা এই ঘরটা কেটে দিলাম। এখন কত রয়ে গেল? 3। 3 দিয়ে আবার এই দুইটাকে গুণ করতে হবে। 3 0 0, 3 8 24, যোগ করলে কত হয়? 2400। অর্থাৎ একজন যদি 80 টাকা দেয় তাহলে 30 জন চাঁদা দেওয়ার পরে মোট কত টাকা হবে? 2400 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ মোট চাঁদার পরিমাণ হচ্ছে 2400 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমাদের ক নং প্রশ্নের সমাধান করা শেষ। এবার আমরা দেখব খ নং প্রশ্নে কি বলেছে। খ নং প্রশ্নে বলেছে ক্ষতিগ্রস্ত 10 জনের প্রত্যেকে কত টাকা করে পায়। আমাদের মোট কত টাকা বের হয়েছে?
2400 টাকা, তাই না? মানে 2400 টাকা বের হয়েছে। এখন এই টাকাটা কি করবে? এই যে মোট টাকা, এই যে মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। এখন এটা কি করতে হবে? এই মোট টাকাটাকে, এই টাকাটাকে 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে দিতে হবে। 10 জনকে বা কয়েকজনকে যখন আমরা সমান সমান করে ভাগ করে দেই তখন সেটা কি অঙ্ক হবে? ভাগ অঙ্ক হবে। তাহলে এটাও ভাগ অঙ্ক হবে, আমরা বুঝে গেছি। এখন চলো সমাধানটা করে ফেলি। কি লিখতে হবে? 10 জনের প্রত্যেকে কত টাকা পায় জানতে চেয়েছে। প্রত্যেকে অর্থাৎ একজন কত টাকা পায়। কত টাকাটা আমরা পরের দিকে লিখব। তাহলে আগে কি লিখব? 10 জন কত টাকা পেয়েছে? 10 জন ক্ষতিগ্রস্ত পায় 2400 টাকা বা 2400 টাকা। এখন জিজ্ঞেস করেছে প্রত্যেকে অর্থাৎ একজন, অর্থাৎ একজন ক্ষতিগ্রস্ত পায় 2400 ভাগ 10। এবার এটাকে কিভাবে আমরা ভাগ করব দেখি, আমরা চেষ্টা করে একটু রাফ করি। 10 দিয়ে 2400কে ভাগ করতে হবে। এখন প্রথমে আমরা কোন সংখ্যাটা দেখব? 2 10-এর থেকে ছোট, তাহলে সাথে 4 নিয়ে নিলাম, 24। এখন 10-এর ঘরের নামটা পড়ে দেখো। 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30 হয়ে যাচ্ছে, 24-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 10 দুগুণে 20 লিখব। 24 থেকে 20 যদি চলে যায় তাহলে কি থাকবে? 4 থাকবে। 4 ছোট, ভাগ করা যাবে না, তাহলে এখানে 0 নিচে নামিয়ে নিলাম। কত হলো? 40। এবার 10-এর নামটা পড়লে 4 10-এ 40। এই জায়গাটা মিলে গেল, কিন্তু আমাদের একটা 0 অবশিষ্ট রয়ে গেছে, এই 0টা এখানে নামিয়ে নিলাম। এখন 10-এ 0 0 হয়, এটা আমরা জানি, তাই 10-এ 0 0। এই হলো আমাদের উত্তর, অর্থাৎ একজন কত টাকা করে পাবে? 240 টাকা পাবে। তাহলে আমরা আমাদের খ নং প্রশ্নের সমাধানও করে ফেললাম। প্রত্যেকে পায় 240 টাকা। যদি তোমরা এই দুইটা অঙ্ক বুঝে থাকো তাহলে গ নং প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরাই করতে পারবে। তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো গ নং প্রশ্নে কি বলেছে? 30 জন শিক্ষার্থী 100 টাকা করে দিলে 10 জনের প্রত্যেকে কত করে পাবে? আগে ক খ যে আমরা অঙ্কগুলো করলাম, উদ্দীপকে কি দেওয়া ছিল? 30 জন শিক্ষার্থী, ঠিক আছে, 100 টাকা করে দিলে। আগে কত টাকা দিয়েছিল? 80 টাকা করে। এখন আমি জাস্ট টাকার সংখ্যাটা একটু পরিবর্তন করে দিয়েছি। 30 জন যদি 100 টাকা করে দেয় তাহলে কত টাকা হবে, এটা আগে আমাদেরকে বের করতে হবে। 30 জন শিক্ষার্থী 100 টাকা করে দিলে কত টাকা হবে আমরা সেটা জানি না, আমরা শুধু কি জানি? একজন দেয় 100 টাকা। এখন 30 জন দিলে কত হবে সেটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? বেশিটা জানতে চেয়েছে, তাহলে গুণ করে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা মোট টাকাটা বের করে নিব। 100 টাকা করে দিলে কত টাকা হয় সেটা বের করে নিব। গ, একজন শিক্ষার্থী চাঁদা দেয় 100 টাকা। তাহলে 30 জন শিক্ষার্থী চাঁদা দেয় 100 গুণ 30 টাকা সমান, আমরা তো গুণ অঙ্ক শিখেছি এটা। আচ্ছা ঠিক আছে, আবার রাফ করে দেখাচ্ছি। 100কে কি করব? 30 দিয়ে গুণ করব। আগে কোন সংখ্যাটা দিয়ে গুণ করব? 0 দিয়ে। 0 দিয়ে উপরের সবগুলোকে গুণ করতে হবে। 0 0 0 0 0 0 1 0 0। এখন 3 রয়ে গেল, 3 দিয়ে আবার সেই সংখ্যাগুলোকে
গুণ করব। 3 এ 0 0, 3 এ 0 0, 3 একে 3। এবার যদি আমরা যোগ করি কি হবে দেখো, সব 0 0 যোগ করলে তো শূন্যই হবে আর 3 বসে যাবে। তাহলে কত টাকা হলো? 3000 টাকা। 3000 টাকা। দেখো 30 জন শিক্ষার্থী 100 টাকা করে দিলে কত টাকা হয় সেটা আমরা বের করলাম, 3000 টাকা হয়। এখন এই 3000 টাকাকে কি করতে হবে? 10 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে, অর্থাৎ একজন কত টাকা করে পাবে। এই যে খ নাম্বারে আমরা করেছিলাম প্রত্যেকে কত টাকা করে পায়। এখন আমরা এই 3000 টাকাকে 10 জনের মধ্যে ভাগ করে দিব। তাহলে এটা কি অঙ্ক হবে? ভাগ অঙ্ক হবে। তাহলে এটার পরের অংশটাও আমরা এখন করে নিচ্ছি। কি লিখতে হবে? 3000 টাকা কয়জন পায়? 10 জন পায়। তাহলে লিখতে হবে 10 জন ক্ষতিগ্রস্ত পায় 3000 টাকা। 10 জন ক্ষতিগ্রস্ত পায় 3000 টাকা। তাহলে জানতে চেয়েছে না প্রত্যেকে কত করে পাবে, অর্থাৎ একজন। তাহলে একজন ক্ষতিগ্রস্ত পায় 3000কে কি করব? 10 দিয়ে ভাগ করে নেব। আবার সেই একই রকমভাবে ভাগ করতে হবে। 10 দিয়ে যদি আমরা 3000কে ভাগ করি তাহলে প্রথমে কি দেখতে হবে? 3কে ভাগ করা যাবে না, তাহলে শূন্যও নিব। 30, 3 10 30। এখানে আমাদের মিলে গেল, কিন্তু আমাদের শূন্য রয়ে গেছে। এই শূন্যটাকে যদি আমি এখানে নামাই তাহলে 10 এ 0 0, আরেকটা শূন্য রয়ে গেছে, এটাও 10 এ 0 0। অর্থাৎ একজন তাহলে কত টাকা করে পাচ্ছে? 300 টাকা করে পাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তাহলে উত্তর কি হবে? প্রত্যেকে পায় 300 টাকা। এই অঙ্কটা গণং প্রশ্নটা তুমি যদি ক আর খ একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে গটাও তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে আমাদের 15 নং প্রশ্ন এখানেই শেষ। আমরা 16 নং প্রশ্ন শুরু করব। তোমরা নিশ্চয়ই তৈরি? আমি এখন 16 নং প্রশ্নের সৃজনশীল অংশ অর্থাৎ উদ্দীপকটি বোর্ডে লিখে দিব, তোমরাও সাথে সাথে লিখে নেবে। ষোলো নং প্রশ্নে কি আছে আমরা বইয়ে একটু আগে দেখে নিচ্ছি। 16 নং প্রশ্নে আছে মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। আমরা একটু উদ্দীপকটা লিখে নেই। মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা, মায়ের বর্তমান বয়স 45 বছর। মায়ের বর্তমান বয়স 45 বছর। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা একটু উদ্দীপকটা বুঝে নিই। হ্যাঁ, তোমরা দেখো কি বলেছে, মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। ধরো মা ও পুত্র, কার বয়স বেশি হবে? অবশ্যই মায়ের বয়স বেশি হবে। মায়ের বয়সটা পুত্রের বয়সের থেকে কতটুকু বেশি? 3 গুণ বেশি। 3 গুণ বেশি, অর্থাৎ আমরা এটাকে গুণ করে বের করব। তাহলে পুত্রের বয়সটা তো কম। কত কম? 3 গুণ কম। তাহলে এটাকে আমরা ভাগ করে বের করতে পারি। যখন এত গুণ বেশি হয় তখন গুণ করে বের করব, যখন এত গুণ কম হয় তখন ভাগ করে বের করব। আগে আমরা প্রশ্নটা লিখে নিই।
ক নং প্রশ্নে আছে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? খ নং প্রশ্নে আছে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে? আর গ নং প্রশ্নে আছে 5 বছর পরে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? এই হলো আমাদের প্রশ্ন। এখন প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব, কিন্তু তার আগে আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে একটু বোঝানোর জন্য। দেখো বলেছে পুত্রের বর্তমান বয়স কত। এখানে বর্তমান কথার অর্থ কী? এই যে বর্তমান, বর্তমান মানে এখন, এখন, এখনকার সময়। বর্তমান মানে হচ্ছে এখনকার সময়, মানে এখন পুত্রের বয়স কত। আমরা কি এখানে জানি পুত্রের বয়স কত? এখানে কিছু লিখেছে? এখানে শুধু মায়ের বয়সটা দেওয়া আছে। আচ্ছা দেখো এখানে বলেছে না মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। ধরে নিলাম পুত্রের বয়স কত ধরবো বলো? ধরলাম পুত্রের বয়স 9, তাহলে মায়ের বয়স কত হবে? বলেছে না 3 গুণ। এই যে 3 গুণ, 3 গুণ তো কি বেশি, বেশি বুঝিয়েছে না, মায়ের বয়স তো বেশি হবে। তাহলে 3 নং কত হবে? মায়ের বয়স 27। এটা যদি পুত্রের বয়স হয় তাহলে এটা হবে মায়ের বয়স। ঠিক আছে, আবার ধরো পুত্রের বয়স 7 বছর, তাহলে মায়ের বয়স কত হবে? পারবে না, 3 গুণ বেশি কিন্তু। তাহলে এই যে গুণ, 3 গুণ বেশি, তাহলে কত হবে মায়ের বয়স? 21। এটা মায়ের বয়স, এটা পুত্রের বয়স। যেহেতু মায়ের বয়স পুত্রের বয়সের থেকে বেশি হবে, তাহলে আমাদের এখানে যত গুণ বেশি তত দিয়ে আমরা গুণ করে দিলাম। এখন পুত্রের বয়সটা যে আমাদেরকে বের করতে বলেছে, মায়ের বয়সটা দেওয়া আছে, তাহলে আমরা কি করব? তার ঠিক উল্টাটা করব না? দেখো মায়ের বয়স দেওয়া আছে 45, মায়ের বয়স দেওয়া আছে 45 বছর। তাহলে পুত্রের বয়স কি মায়ের থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। তাহলে এটা কি করব? এই 45কে 3 গুণ বলেছে না এখানে, মায়ের বয়স বেশি, তাহলে পুত্রের বয়স কি হবে? 3 গুণ কম হবে। তাহলে 3 দিয়ে এই 45কে আমরা ভাগ করে নেব। ঠিক আছে, আচ্ছা ধরো মায়ের বয়স 21, একটু আগে আমরা দেখেছি, ধরো মায়ের বয়স 21, পুত্রের বয়স তাহলে কী হবে? 3 গুণ কম হবে। আর 3 গুণ কম হলে কি করতে হবে? কম হলে ভাগ করে দিব। 3 গুণ কম হলে 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে কত হবে? 3 × 7 = 21, তাই না? যখন পুত্রের বয়স জানতে চেয়েছে কিন্তু মায়ের বয়সটা দেওয়া আছে, আর যেহেতু 3 গুণ বেশি কম সেটাও আমরা জানি, তখন আমরা এটা কী করব? ভাগ করে বের করব। তাহলে চলো এই অঙ্কটা আমরা করে ফেলি। কি লিখতে হবে? প্রশ্ন হচ্ছে পুত্রের বর্তমান বয়স কত। আচ্ছা মায়ের বয়সটা আমরা জানি, আগে মায়ের বয়সটা লিখব। মায়ের বর্তমান বয়স 45 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কি করব? 45কে 3 গুণ কম তো তার বয়স, তাই 3 দিয়ে ভাগ করে নিচ্ছি। এখন কিভাবে ভাগ করব? 4কে দেখলাম আগে, 3 × 1 = 3, 3 × 1 = 3, 4 থেকে 3 চলে গেলে 1, এখানের 5 নিচে নিয়ে আসলাম 15, 3 × 5 = 15।
তাহলে পুত্রের বয়স কত বের হলো? 15 বছর। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। উত্তর 15 বছর। আমাদের ক নং প্রশ্নের সমাধান এখানেই শেষ। এখন আমরা দেখব খ নং প্রশ্নে কি জানতে চেয়েছে। খ নং প্রশ্নে বলেছে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে? আচ্ছা, ধরো বর্তমানে, মানে এটা হচ্ছে 2020, এই 2020-এ পুত্রের বয়স আমরা কত পেলাম? 15, তাই না? এখন বলেছে 5 বছর পরে। 5 বছর পরে কি হবে? 21, 22, 23, 24, 25, তাহলে 2025 সালে। সময়টা তো আগাচ্ছে, তাই না? 5 বছর আরও যোগ হয়ে গেল। আজকের বর্তমান বয়স হচ্ছে 15, 5 বছর পরে তার বয়সটা আরও বেড়ে যাবে না? তাহলে সেটা কি হবে? যোগ হবে। যোগ করলে আমরা এর উত্তরটা পেয়ে যাব। তাহলে চলো লিখে ফেলি। এটা কিভাবে লিখতে হবে? জানতে চেয়েছে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে। আগে তো বর্তমানটা লিখতে হবে, তাই না? তাহলে লিখব পুত্রের বর্তমান বয়স। এভাবে লিখব, পুত্রের বর্তমান বয়স। বর্তমান বয়স আমরা ক নং প্রশ্নে বের করেছি। বর্তমান বয়স 15 বছর। পুত্রের বর্তমান বয়স 15 বছর। 5 বছর পরে পুত্রের বয়স, 5 বছর পরে তো তার বয়সটা আরও বাড়বে, তাহলে এটা যোগ। তাহলে এখন জানতে চাইছে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে, তাই লিখব 5 বছর পরে পুত্রের বয়স হবে 15 আর 5 20। তো তোমরা সবাই মুখে মুখেই করে ফেলতে পারি, 20 বছর। উত্তর 20 বছর। এটা তো আরও সহজ অঙ্ক, তাই না? তাহলে নিশ্চয়ই এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। গ নং প্রশ্ন শুরু করি। গ নং প্রশ্নে কি আছে দেখো, 5 বছর পরে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? তোমরা এই জিনিসটা মনে রাখবে, যখনই সমষ্টি কথাটা আসবে তখন কি করতে হবে? দুটো যোগ করে দিতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবে, সমষ্টি যখনই লিখবে তখনই তোমরা যোগ করে দিবে। তাহলে কিভাবে লিখবো অঙ্কটা? আমরা তো 5 বছর পরে ছেলের বয়সটা জেনে গেছি, 20 হবে। মায়ের বয়সটা তো এখনও জানি না, 20 মানে কত হবে। মায়ের বয়স এখন বর্তমানে হচ্ছে 45, 5 বছর পরে কত হবে সেটা আমরা আগে বের করে নিব। মায়ের বর্তমান বয়স 45 বছর। 5 বছর পরে মায়ের বয়স, 5 বছর পরে মায়ের বয়সটা বাড়বে না কমবে? আরও বেড়ে যাবে। তাহলে এটাও হবে যোগ, 45 আর 5 50। 5 বছর পরে মায়ের বয়স হবে 50 বছর। তাহলে 5 বছর পরে মায়ের বয়স 50, পুত্রের বয়স 20, দুইটাই আমরা কিন্তু জেনে গেছি। এখন এই দুইটা বয়সের সমষ্টি কত হবে, অর্থাৎ এই দুইটা বয়সকে এখন কি করতে হবে? যোগ করে ফেলতে হবে। তাহলে এখন আমরা পরের অংশটা করব। কি লিখব? 5 বছর পরে মায়ের বয়স 50 বছর, পুত্রের বয়স 20 বছর। এখন এই দুটাকে কি করব? সমষ্টি করব না, তাহলে যোগ হবে। তাহলে 5 বছর পরে দুইজনের
বয়সের সমষ্টি 70 বছর। 2 বছর পরে মা এবং ছেলের দুইজনের একসাথে কত বয়স হবে? 70 বছর। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, 70 বছর। বুঝতে পেরেছো? আমি কি আরেকবার একটু বলবো? দেখো, 5 বছর পরে, এখনকার বর্তমান সময়ের কথা কিন্তু বলছে না, বলছে কি আরও 5 বছর পরে। 5 বছর পরে মায়ের বয়স, পুত্রের বয়স, দুইজনের বয়সই তো বাড়বে নাকি? 5 বছর পরে মায়ের বয়স হবে 50 বছর, আর পুত্রের বয়স হয়েছিল 5 বছর পরে বের করেছিলাম 20 বছর। এখন এই দুইজনের বয়সের সমষ্টি, অর্থাৎ দুইজনের বয়স একসঙ্গে করলে কত বছর হবে, এই জন্য আমরা এই দুইজনের বয়স একসঙ্গে করলাম, 70 বছর হলো। এই হচ্ছে আমাদের সমাধান। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো আমাদের পড়া এইটুকুই। তোমাদের নিশ্চয়ই লেখা শেষ হয়ে গেছে, আমি বোর্ড মুছে দিচ্ছি। এখন আমাদের সবচাইতে ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্কটা লিখে নেওয়া। সবাই হোমওয়ার্কটা লিখে নাও। যেহেতু আমাদের সৃজনশীল ক্লাস, আমরা সৃজনশীলভাবে অঙ্ক করছি, আমরা নতুন কোনো হোমওয়ার্ক দিতে পারছি না। এই দুটো অঙ্কই হোমওয়ার্ক থাকবে। আজকের হোমওয়ার্ক হচ্ছে 15 ও 16 নং প্রশ্ন। আর তোমরা তো জানোই হোমওয়ার্ক জমা দেওয়ার সময় হচ্ছে 2 দিন। হোমওয়ার্ক জমা দেওয়ার সময় হচ্ছে মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে অবশ্যই হোমওয়ার্কটা জমা দিতে হবে। কিভাবে দিবে সেই পদ্ধতিটাও আমি বলে দিচ্ছি আবার। খাতার যে পৃষ্ঠাগুলোতে তুমি হোমওয়ার্কটা করবে, সেটা একাধিক পৃষ্ঠা হতে পারে, সেই পৃষ্ঠার উপরে শ্রেণী, তোমার নাম, তোমার ক্লাস রোল ও তোমার শাখা লিখবে। এই তথ্যগুলো যদি না দাও তাহলে তো আমি বুঝতে পারবো না এটা কার খাতা, কার হোমওয়ার্ক। সেই ক্ষেত্রে আমি নাম্বারগুলোও দিতে পারবো না। তাই তোমরা অবশ্যই মনে করে যে পৃষ্ঠাটাতে হোমওয়ার্কটা করছো তার উপরে এই তথ্যগুলো লিখবে। তারপর হোমওয়ার্কটা শেষ হয়ে গেলে সেই পৃষ্ঠাগুলোর ছবি তুলবে। ছবি তুলে তোমরা এই ক্লাসটা, এই ভিডিওটা যে পেজে দেখছো সেই পেজের নিচে একটা কমেন্টে লেখা আছে, সেই কমেন্টে গিয়ে সবগুলো পেজের ছবি আমাকে আপলোড করে দিবে। আমি সবার হোমওয়ার্কগুলো দেখে নিব। আর যারা হোমওয়ার্ক দিচ্ছ না তাদের জন্য বলছি, তোমাদের হোমওয়ার্কের জন্য 10 নাম্বার করে বরাদ্দ আছে, যেটা কিনা তোমার মেধাক্রম যখন করা হবে তখন যোগ করা হবে। তাতে করে তোমার মেধাক্রমটা অনেকটাই সামনে চলে আসতে পারে, আর না হলে তুমি পিছিয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো হোমওয়ার্কটা দেওয়া কতটা জরুরি, এবং অবশ্যই সেটা 2 দিনের মধ্যে। তোমরা 2 দিনের মধ্যে আশা করি হোমওয়ার্কটা আমাকে জমা দিয়ে দিবে। সে পর্যন্ত আজকের মতো বিদায়। ধন্যবাদ।